লিডারশিপ ইজ নট অ্যাবাউট আ পজিশন। আপনাকে একজন লিডার হতে হলে ইউ ডোন্ট হ্যাভ টু বি দি চিফ এক্সিকিউটিভ অফ অ্যান অর্গানাইজেশন। আপনি আপনার অবস্থানে থেকে ইউ ক্যান বিকাম এ লিডার। লিডারশিপ ইজ এ মাইন্ডসেট। সেকেন্ড থিং হচ্ছে যে লিডারশিপের জন্য যেটা অ্যাবসলিউটলি নেসেসারি সেটা হচ্ছে you have to have that courage to take the first baby step. আপনি বড় কোনো অ্যাম্বিশন নিয়ে যখন কাজ করছেন, ওই বড় অ্যাম্বিশন কিন্তু একদিনে পূরণ হবে না। ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। এমন কতবার শুনি, কি কতবার দেশের বাইরে থেকে এক্সিকিউটিভরা এসে বাংলাদেশের কোম্পানিগুলোতে কাজ করেন, বাট এমন কতবার হয় যে বাংলাদেশি একজন এক্সিকিউটিভ দেশ এবং দেশের বাইরে চষে বেরিয়েছেন। লম্বা সময় ইনি কাজ করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। বর্তমানে আছেন এমন এক কোম্পানিতে যে কোম্পানি আমরা সবাই চিনি। কোন সে কোম্পানি? না, আমি অসুস্থ না। আজকে কথা বলবো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েফ নাসিরের সাথে। জনাব সায়েফ নাসির তার দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন, সার্কের অন্যান্য কান্ট্রিতেও কাজ করেছেন। চলুন কথা বলি, জানি জনাব সায়েফ নাসিরকে, ওনার লিডারশিপ ফিলোসফি, ওনার ক্যারিয়ার ফিলোসফি, অন্যান্য বিষয়ে, এবং আরও জানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে। জনাব নাসির, ধন্যবাদ আপনাকে সিএক্সও কাস্টের পক্ষ থেকে আমাদের শোতে আসার জন্য। লেটস স্টার্ট ফ্রম গ্রাউন্ড জিরো। কোথায় কেটেছে আপনার ছোটবেলা? থ্যাংক ইউ, ইটস প্লেজার টু বি পার্ট অফ ইউর শো। আমার ছেলেবেলার কথা যদি বলি, এটা তিনটা ভাগে আমি ভাগ করতে পারি। প্রথম পার্টটা হচ্ছে যে আমার বাবা এয়ারফোর্সে কাজ করতেন, তো সেই সুবাদে পাকিস্তান, পেশাওয়ারে কিছু সময় কেটেছে। সেই স্মৃতিটা আসলে আমার কিছু নেই, খুবই ছোট ছিলাম। এরপরে আমার আব্বা ট্রান্সফার হয়ে যান সৌদি রয়্যাল এয়ারফোর্সে, খামিস মুসাইদে আমরা থাকতাম। সেখানের অনেক স্মৃতি আছে, আমরা অনেক মজা করেছি, ঘুরে বেরিয়েছি। সো দ্যাট ওয়াজ উড সে ভেরি ফান ফিল্ড এবং ভেরি হ্যাপেনিং একটা এপিসোড আমার জীবনের। এরপরে আমরা 70-এর শেষ নাগাদ দেশে চলে আসি। দেশে আসতে আসতেই 71-এর মুক্তিযুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের ভেতরে আসলে আমার জীবনে একটা বড় ট্রান্সফরমেশনের শুরু। আমার বাবা 16ই ডিসেম্বর পাকিস্তানিদের হাতে মারা যান। 16ই ডিসেম্বর। সো সেখান থেকে আসলে একটা ট্রমা শুরু, এবং আসলে উই হ্যাড এভরিথিং অ্যান্ড দেন অল অন আ সাডেন উই ওয়েন্ট ইনটু আ স্পাইরাল, যেখানে আসলে উই হ্যাড অলমোস্ট নাথিং। সো সেইখানে আসলে উই হ্যাভ সিন যে আসলে মানুষের জীবনে পরিবর্তনটা কিভাবে হঠাৎ আসে, এবং তার সাথে সাথে যে সব কিছু কীভাবে পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সেই সময় আমার নানা এবং আমার মামাদের কেয়ার ওনারা আমাদের নিয়েছিলেন, এবং স্পেশালি আমার মা। তো সেই ওনারা তখন দে মেড শিওর যে উই গেট দি রাইট লেভেল অফ এডুকেশন। দে ইনভেস্টেড এভরিথিং ইনটু আওয়ার এডুকেশন। আমরা 4 ভাই, আমি সবার বড় ছিলাম। আমার ছোট ভাইটা আমার বাবা মারা যাওয়ার 4-5 মাস পরে জন্ম হয়। সো ইভেনচুয়ালি টু কাট দ্য লং স্টোরি শর্ট, যে আমাদের এডুকেশন ফেজ শুরু হয়, এবং আমি শাইনি স্কুল, এরপরে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনস মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি হই 1978-এ। সেখান থেকে 84 সালে আমরা বেরিয়ে আসি। যদিও ইচ্ছা ছিল যে ইকোনমিক্স পড়বো, কিন্তু যেহেতু বুয়েটে কোয়ালিফাই করি, তো বাসার প্রেসারে তখনকার একটা পারসেপশন ছিল যে আইদার আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা ডাক্তার হতে হবে। তো ডাক্তার হওয়ার কোনো সুযোগ আমার ছিল না, বিকজ আমি বায়োলজি ছেড়ে দিয়েছিলাম। সো বুয়েট, যাই হোক, পরিবারের ফ্যামিলি প্রেশার যদি বলি, আমরা সেখানে আসবো। সেই প্রেশারে বুয়েট থেকে বেরিয়ে দেখলাম যে আসলে ওই সময়টাতে ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশের জব প্রসপেক্ট ওয়াজ নট ভেরি আইডিয়াল। আর আমার আরেকটা মানে মোটোই ছিল যে আমি আসলে দেশে থাকবো, বিদেশে যাব না।
যদিও পরবর্তীতে উল্টা হয়ে যায়, আমরা আসবো সেখানে। আচ্ছা। কেমন ছিল ছোটবেলায়? আপনি ডান পিঠে ছিলেন অথবা খুব শান্ত স্বভাবের ছিলেন? কেমন ছিলেন আপনি ছোটবেলায়? আমি বলবো যে আমি আবার সামওয়্যার ইন দ্য মিডল। খুব লক্ষ্মীও ছিলাম না, আবার খুব ডান পিঠেও ছিলাম না, বাট উই ডিড লট অফ স্টাফ যেগুলো আসলে স্পেশালি ক্যারেট কলেজ জীবনে এমন কিছু কাজ করেছি বা ভেরি প্রাউড অফ এই বয়সে। এখন মনে হয় যে আসলে উই ওয়ার সো সিলি, বাট তখন মনে হতো যেগুলো আসলে না করলে মানে নিয়ম ভাঙার যে একটা কি বলবো ওই বয়সে আনন্দ, মানে টু বি কি বলে যে নিয়ম ভাঙার মধ্যে একটা এক্সাইটমেন্ট ওই বয়সে। 16ই ডিসেম্বর আপনার বাবা মারা যায়, একদম ঠিক 16ই ডিসেম্বর বিজয়ের দিনেই। তারপরে হয়তো আপনাদের জীবন কঠিনই ছিল আমি বলবো, হঠাৎ করে বাবা মারা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা নিশ্চিতভাবেই জানি যে ছোটবেলার পারিপার্শ্বিকতা পরবর্তী জীবনে স্থায়ী প্রভাব ফেলে। তো আপনার ছোটবেলার পারিপার্শ্বিকতা আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে? আই উড সে যে ইট হ্যাজ গট ইমেন্স প্রেশার, বিকজ আমরা একটা ভ্যালু সিস্টেমের মধ্যে বড় হয়েছি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সেখানে আমরা দেখেছি যে আসলে হাউ টু শেয়ার, হাউ টু কেয়ার ফর ইচ আদার, হ্যাঁ, এবং আসলে যে দি পারপাস অফ যে হিউম্যান লাইফ, যে বেসিক্যালি টু সার্ভ আদার্স, যে আসলে আপনি যখন অন্যের জন্য করবেন, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু মেক সামবডি এলসেস লাইফ বেটার, ইভেনচুয়ালি ইউর লাইফ গেটস বেটার। সো এই ভ্যালুটা আসলে আমি আমার কোর ফ্যামিলির কাছ থেকে শিখেছি এবং স্ট্রংলি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটাই, এবং শুরুতে আমি বলবো যে ইট ওয়াজ অ্যান আনকনসিয়াস কম্পিটেন্স। আসলে আমি মানে নাও দ্যাট আই এম লিটল বিট wiser over the years, now I can reflect back and see যে আসলে that's how more or less I've lived my life. তো ছোটবেলার পুরো সময়টা আপনি কিছুদিন পাকিস্তানে ছিলেন, হয়তো ওই স্মৃতি আপনার মনে নেই, তারপরে সৌদি আরবে ছিলেন, দেশে ফিরে এসেছেন। কোনো ঘটনা আছে, স্ক্যারি হতে পারে, ফানি হতে পারে, আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চান? আমি তখন খুবই ছোট, বাট স্টিল আমি আই ক্যান কাইন্ড অফ ভিজুয়ালাইজ দিস। সেটা হচ্ছে আমরা তখন মোহাম্মদপুরে থাকি, 24শে মার্চের রাত। আমরা বিকেলবেলা ছাদের গল্প করছিলাম, আমি আমার বাবা আরও আমরা যে বাসা ভাড়া থাকতাম ওনারা। তো আমরা দেখছিলাম যে আসলে মিলিটারি মুভমেন্ট হচ্ছে। সো ওই সময়টাতে আসলে এত কিছু আমার মনে থাকার কথা না, কিন্তু সামহাউ আই ক্যান স্টিল ভিজুয়ালাইজ যে দেয়ার আর ট্রাকস মুভিং, আর্মি কনভয় মুভ করছে। এবং পরের দিন সকালবেলা আসলে আমরা মোহাম্মদপুর ছেড়ে চলে আসি। তো সেই সময়ও দেখেছি যে মানুষ আসলে রাস্তায় কিভাবে ছুটাছুটি করছে, কারো হাতে বন্দুক, কারো হাতে কি বলবো যে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। সামহাও এগুলা কিন্তু আমার মেমোরিতে 24শে মার্চ 25শে মার্চে সেই স্মৃতিগুলা কিন্তু এখনো আমার মাথায়, মানে আমি এখনো দেখতে পাই। একদম ক্লিয়ারলি দেখতে পান, হয়তো আপনার একদম ক্লিয়ারলি না হলেও কিন্তু ওই যে ঘটনাগুলা আমার মনে দাগ কেটে আছে। সো জনাব নাসির, আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, ইউ হ্যাড ইউর আন্ডার গ্র্যাজুয়েট ফ্রম বুয়েট, তারপরে আইবিএ থেকে এমবিএ করেছেন, আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। অবশ্যই প্রথম কি কাজ করলেন, প্রথম কোথায় জয়েন করলেন এবং আপনার কি কাজ ছিল সেখানে? তার আগে আরেকটু মজার কথা বলি, সেটা হচ্ছে যে আসলে আমি যখন আইবিএতে পড়ি তখনও আমাদের উই ওয়ার সিভিয়ারলি ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ। সো আমি একটা পার্ট টাইম জব করতাম এবং আইবিএতে নাইট যেটা আপনার নাইট শিফট যেটা, সেটাতে কাজ করি, মানে সেটাতে আমি ওয়াজ টেকিং দ্য কোর্স। সো আইবিএর লাস্ট সেমিস্টারে এসে মনে হলো যে লেট মি স্টার্ট এক্সপ্লোরিং। তো সেই সময় যেখানে ইন্টারভিউ দেই চাকরি হয়, এবং 6 মাসে আই সুইচ 6 times in 6 months and every time my salary went up substantially. Very interesting. তো সেই সময় আসলে the number of MBA graduates were very limited, and market demand was very high, I would say. So যাই হোক, তো ইভেনচুয়ালি বিএটিতে আই অ্যাপ্লাইড এবং ইন্টারভিউ ডাক পাই। সো ইন্টারভিউ শুরু হলো, জানি না কিসের জন্য ইন্টারভিউ দিচ্ছি।
So there were number of interviews এবং ইভেনচুয়ালি ইন্টারভিউর শেষে I was confirmed that I'm getting a job in marketing. মার্কেটিং। এবং তখন ওটাকে মানে বিএটি টার্মে যেটা ব্র্যান্ড মার্কেটিং বা যেটা জেনারেলি আমরা স্পিকিং কনজিউমার মার্কেটিং, বাট দেয়ার ওয়াজ এ প্রি কন্ডিশন যে আপনাকে 6 মাস ফিল্ডে থাকতে হবে। সো আই ওয়েন্ট টু চিটাগং। চিটাগংয়ে 6 মাস ফিল্ড অ্যাসাইনমেন্ট ছিল। Then I came back to the head office and started working in the সো যদি বলি যে স্থায়ীভাবে ওটাই আপনার প্রথম জব, 6 মাস চাকরি চেঞ্জ করার পরেও 6 মাস was fun. 6 months was fun. এটা তো গেল দেশের কথা। জনাব নাসির, আপনি দেশ এবং দেশের বাইরেও কাজ করেছেন বিভিন্ন দেশে। সো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইট টেকস টু বিল্ড এ ক্যারিয়ার দ্যাট স্প্যানস অ্যাক্রস দি কান্ট্রিজ? কি কি স্কিল ডেভেলপ করতে হবে একজনকে যেটা মাল্টিন্যাশনাল ক্যারিয়ার গড়তে সহায়তা করবে? আমি বলবো যে ইট ইজ নাথিং টু ডু উইথ মাল্টিন্যাশনাল। যে ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ যে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট, রাইট? এই বিশ্বাসটাই অনেকের মধ্যে থাকে না। যে আনলেস ইউ হ্যাভ দ্যাট ইনার সেন্স অফ কনফিডেন্স বা কি বলবো যে সেন্স অফ পারপাস, যে নো ম্যাটার হোয়াট I will be up to it. So that's something, because দেখেন আমি যখন টেট্রাপ্যাকের থেকে প্রথম আমার ফরেন অ্যাসাইনমেন্ট যেটা 2005-এ, I got a job যেটা আসলে the dimension was যে আমি বাংলাদেশের বাইরে কখনো কাজ করিনি, and then I got an assignment যেখানে I was responsible for a cluster মানে spanning from Philippines to India. Philippines to India. মানে it was entire Southeast Asia plus SAARC, only Pakistan was out. তো অনেক বড় একটা বড় টেরিটরিতে এখানে বিজনেস ডেভেলপমেন্টের যে পোর্টফোলিও ডেভেলপমেন্ট, কোথায় কোন প্রোডাক্ট বিক্রি হবে, কি ডেভেলপমেন্ট হবে, সো গেটিং অল দি মার্কেট ইনসাইটস, কম্পাইলিং দেম অ্যান্ড ইন্টারাক্টিং উইথ দি সেন্ট্রাল R&D টিম। সো এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট আই গট ফ্রম নোওয়্যার and I had no skills. ওই সময় ছিল না হয়তো, পরে I had to learn myself. Learn, right. যে আসলে তারপরে তো গেলাম ব্যাংকক, থাইল্যান্ডে we got posted. তো then it was another interesting learning যে Thai people doesn't মানে কালচারালি আপনি যাই বলবেন they will say yes. But not necessarily yes, তাই কি? হ্যাঁ, এবং smile doesn't mean they are happy. Right. They always smile, land of smiles. So এই যে কালচারাল সেন্সিটিভিটি, এটাকে ইন্টারনালাইজ করে টু গেট থিংস ডান, ইট ওয়াজ quite fun. I would say a big challenge, but eventually I got through that. সেকেন্ড বিগ স্টিন্ট যেটা আমি বলবো যে 2013 সালে I went to India. যখন আমি ইন্ডিয়াতে I took that assignment. So my friends, colleagues from everywhere gave me the perception that I'm committing a professional harikiri, suicide যেটাকে বলতে পারেন, যে তুমি যাচ্ছ ইন্ডিয়াতে তো তোমাকে তো you'll be doomed. ক্যারিয়ার শেষ হয়ে যাবে, you're done. ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে, right? So fast forward 5 years, 2018-এ আমি যখন চলে মানে I wanted to come back because I thought and I always felt my root is here. So 5 বছর I became the sales director in India. So I wanted to come back. My boss delayed my departure 3 months, that you think it over. Because he liked you? Well, because they said, or because of your performance, right? I added value. Yeah, you added value. I added value to my customers, I added value to my colleagues, so they wanted me to stay back instead of letting me go, or আমার resignation letter 3 মাস was processing was delayed and withheld so that I could reconsider, but I came back. So the reflection is যে আপনি যাই করেন, যে ইন্ডিয়াতে it was not so easy.
because I had to learn the culture, the how do they work and how to build a team around me, because I was the only Bangladeshi and everybody around me was Indian. এখানেই আমার প্রশ্ন যে দেশের বাইরে কাজ করতে গিয়ে আপনি এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা যেটা দেশে থাকলে হয়তো আপনার হতে হতো না? আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা সব জায়গায় সেই, হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আপনাকে when you are assigned on a particular responsibility, you have to understand what are the key deliverables. এবং সেটা কিন্তু আপনি যখন you are in a kind of mid to senior management level, you cannot do it alone. হ্যাঁ, আপনাকে টিম ম্যানেজ করতে হবে। আপনাকে you have to get it done through your team, by your team, and you have to understand everyone is a different individual. প্রত্যেকের কিন্তু এক এক রকম মানে ক্যারেক্টারিস্টিক্স আছে এবং they respond to different stimuli differently. So from that perspective, একটা টিম তৈরি করা, that is where I think I have made a difference across wherever I have worked. I have made teams from within the organization. এবং আমি যেটা মনে করি যে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে যে আমি যেখান থেকেই চলে এসেছি, I left those organizations in a better place than when I joined. And I can still go back to those organizations and they still remember me with fond memories. That's a big achievement, আমি মনে করি। সো এটাই কারণ যেটা হচ্ছে কি আপনি যখন when you are in an organization, of course everybody will say good things about you and especially if you're in a higher position, but the reality is when you leave the organization, পরে কি হয়, what people talk about you. Very interesting. তো জনাব নাসির, আপনার লম্বা ক্যারিয়ারে আপনি জেনারেল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট অনেক জায়গায় কাজ করেছেন, সেলস অ্যান্ড মার্কেটিং। সো ব্যক্তিগতভাবে আপনার কোনো পছন্দের এরিয়া আছে কিনা যেখানে আপনি সবচেয়ে এনজয় করেছেন কাজ করতে? অ্যাট দি কোর অফ ইট, যে আমার কাছে মনে হয় যে আই অলওয়েজ এনজয়েড বিং অ্যাট দি ফ্রন্ট এন্ড। ওকে, হ্যাঁ, বিকজ দ্যাটস ওয়্যার ইউ গেট দি পালস, the real pulse of the customer, এটা মিন করছেন? So being with the customer has always excited me. Okay. And still today আমি কাস্টমারদের সাথে ইন্টারঅ্যাক্ট বা এঙ্গেজমেন্ট করতে সবচেয়ে বেশি পছন্দ করি। অন্য একটা প্রশ্ন করি আপনাকে, আপনার মতো যারা সাকসেসফুল মানুষ তাদের কিছু ইন্টারেস্টিং ডেইলি হ্যাবিট থাকে বা ইফেক্টিভ ডেইলি হ্যাবিট থাকে, তারা একটু ডিফারেন্ট হয় সবার চেয়ে, তাদের ডিফারেন্ট ভিশন থাকে। আপনার এমন কোনো ডেইলি হ্যাবিট আছে কিনা যেটা আপনি বলবেন এবং আমাদের দর্শকরাও সেটা ডেইলি রিপিট করে উপকৃত হতে পারে? কিছু কিছু তো অবশ্যই থাকে, যেমন মানে আমি যখন কাজ করা শুরু করলাম, মানে ইট ওয়াজ ইভেন ওয়েন আই ওয়াজ ইন কাইন্ড অফ এন্ট্রি লেভেল, আই ফাউন্ড দ্যাট যে আসলে অ্যারাউন্ড 9 o'clock onwards, 9 o'clock, right, especially in corporate life, it becomes quite hectic. Okay. Meetings, these, that, you cannot really concentrate on one particular thing. So ওই সময় থেকেই I kind of was looking for যে আসলে I need some me time, me time, যেখানে আসলে I would have some uninterrupted quality time, যেখানে I can plan for my day or I can do some deep work. Okay. So সেইখান থেকেই শুরু। So এখনো ধরেন still almost 25 years now, I generally come to work by 8 o'clock. So আপনি 1 ঘন্টা আগে চলে আসেন? 1 ঘন্টা আগে আসি, 1 ঘন্টায় that is my me time এবং I kind of cool down, not cool down, reflect on what had happened yesterday. Okay. What are the priorities for today, and I get a sense of bearing, যেটাকে বলে যে আসলে what are the 2-3 things I need to get done today. So ওই 1 ঘন্টায় আপনি নিজেকে সময় দেন এবং আজকের দিনের জন্য প্রিপেয়ার হন, এবং এটা আজকের দিন sometimes the entire week depends on Sunday, যেমন আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ডে, সানডেতে I lay out my entire week. Okay. Right.
and then every day I reflect back and say, because there are a lot of things going on. তো এই কাজটা আপনি কত বছর যাবত করে আসছেন? I cannot remember. So, thank you. Thank you. Probably, yeah, at least 20 plus years তো হবেই। ভেরি নাইস, ভেরি নাইস। আমাদের দর্শকরা অনেকে উপকৃত হবে এই প্রথম 1 ঘন্টা এইটা জানার পরে। তো আপনারই অন্য একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে আপনি বলছিলেন যে আপনার পার্সোনাল ভ্যালুস এবং আপনার প্রফেশন অ্যালাইনড। আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করবেন বিষয়টা কি মিন করতে চেয়েছেন সেখানে? ডিফিকাল্ট কোশ্চেন, বাট আমি সহজভাবে বলার চেষ্টা করি যে দেখেন, আসলে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি যদি ব্যক্তিগতভাবে একভাবে আচার আচরণ করেন, হ্যাঁ, অফিসে এসে আপনার সেটা যদি আরেক রকম হয়, হ্যাঁ, এই দুটার মধ্যে কিন্তু একটা ইনকনসিস্টেন্সি চলে আসে এবং ইভেনচুয়ালি এই যে ডিসক্রিপেন্সিগুলা, অসঙ্গতিগুলা ধরা পড়ে, রাইট। এবং সো আমি ব্যক্তিগতভাবে যেটা করার চেষ্টা করি যে আমার যে পার্সোনাল ভ্যালু সেটা যেন আমার প্রফেশনাল এথিক্সের সাথে কোনো রকম সাংঘর্ষিক না হয়, কনফ্লিক্ট বা সাংঘর্ষিক না হয়, সেটা আমি যথাসম্ভব করার চেষ্টা করে আসছি। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। যেমন কিছু কিছু ভ্যালুর কথা যদি আমি বলি যে আই সে হোয়াট আই ডু অ্যান্ড ডু অ্যাজ আই সে, হ্যাঁ, যে আমার কথা এবং কাজে আমি যদি আপনাকে কোনো একটা কমিটমেন্ট করি, সবসময় যে করতে পারবো তা না, কিন্তু আই ডু মাই লেভেল বেস্ট টু লিভ আপ টু মাই কমিটমেন্ট। সেটা আমার ব্যক্তিগত পর্যায়েই হোক, প্রফেশনাল পর্যায়েই হোক। আপনার সাথে আমার যে কনভারসেশন হচ্ছে, আমি আপনার সামনে যা বলবো, পেছনে যে আমি একই কথাই বলবো। আরেকটা জিনিস যেটা আসলে আমি হ্যাভ গট ইমেন্সলি বেনিফিটেড, সেটা হচ্ছে যে আই ডু নট ওয়েট ফর এ পারফেক্ট মোমেন্ট টু রাইট, ভেরি ইম্পর্টেন্ট, গেট সামথিং স্টার্টেড। দেয়ার ইজ নেভার এ পারফেক্ট মোমেন্ট, রাইট। সো আপনি যদি পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করেন বা সব কিছু রেডি করে কোনো একটা কাজ আপনি শুরু করতে যাবেন, আসলে শুরুই করা হবে না, দ্যাট উইল নেভার হ্যাপেন। সো এইখানে কোনো ক্ষেত্রে আমাকে অনেকে বলে ইম্পালসিভ, বাট আই ফিল যে ইফ আই ফিল দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু, নো ম্যাটার হোয়াট। এখানে আমি অনেক সময় আমাকে গোয়ার তুমির পর্যায়ে অনেক সময় নিয়ে যায়। এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, আপনি আমাদের যারা ইয়ুথ আছেন এখন, তাদের মধ্যে কি সমস্যাটা দেখেন যে পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করছি কিন্তু ওই মোমেন্ট আর আসছে না, শুরুই করা হচ্ছে না, স্পেশালি যারা এন্টারপ্রেনিউর এটা শুরু করতে চায়? ইটস নট এ প্রবলেম অ্যাবাউট ইয়ুথ অর লেটস সে ম্যাচিউরড এজ, ইটস এ মাইন্ডসেট। এটা আপনি দেখবেন যে I would say 99% of people have this mindset যে সময় আসে, আজকের দিনটা ঠিক না, আজকে আকাশ মেঘলা, হ্যাঁ, আজকে আমার শরীরটা ভালো নাই, হ্যাঁ, আচ্ছা কালকের থেকে শুরু করবো, সেই আগামীকাল কিন্তু আর আসে না, হ্যাঁ। সো দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, ইউ হ্যাভ টু মেক ইট কাউন্ট। সো দ্যাটস ইউর পার্সোনাল ভ্যালু, এবং আপনি প্রফেশনও এক্স্যাক্টলি তাই করেন, এবং আপনি যা মুখে বলেন তা করেনও, চেষ্টা করেন, সবসময় করতে পারি তা না, এবং এটাও আপনার ডিক্লেয়ার্ড, সবসময় যে পারবো না এটাও আপনার ডিক্লেয়ার্ড, বাট ইন্টেনশনটা। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে which is very important, সেটা হচ্ছে যে আপনার কাজগুলা কিন্তু আপনার ইন্টেনশনের সাথে অ্যালাইন্ড হতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে অ্যালাইনমেন্ট অফ ইউর অ্যাকশন উইথ ইউর ইন্টেনশনস, দ্যাটস ভেরি ভেরি ক্রিটিক্যাল। থ্যাংক ইউ। তো এই পর্বে আমাদের আপনার কাছে শেষ প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে মনে করি, লিডারশিপ সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি কম্পোনেন্ট ফর এনি অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন আমাদের ফ্যামিলি হোক, আমাদের প্রতিষ্ঠান হোক, অথবা দেশই হোক, একজন লিডারের কি কি গুণ থাকতেই হবে বলে আপনি মনে করেন? সো প্রথম যে জিনিসটা আমি বলতে চাই যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট আ পজিশন। ওকে, আপনাকে একজন লিডার হতে হলে ইউ ডোন্ট হ্যাভ টু বি দি চিফ এক্সিকিউটিভ অফ অ্যান অর্গানাইজেশন।
আপনি আপনার অবস্থানে থেকে কিন্তু ইউ ক্যান বিকাম এ লিডার। লিডারশিপ ইজ এ মাইন্ডসেট। সেকেন্ড থিং হচ্ছে যে লিডারশিপের জন্য যেটা অ্যাবসলিউটলি নেসেসারি সেটা হচ্ছে যে দেয়ার আর আই উড সে 3 ক্রিটিক্যাল এলিমেন্টস। প্রথমটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি, যে ইউ হ্যাভ টু নো ওয়ার ইউ ওয়ান্ট টু গো, আপনার লক্ষ্যটা কি, আপনি কোথায় যেতে চান। নাম্বার 1 ইজ ক্ল্যারিটি, যে আসলে আমি কি চাই। এবং আপনি ইউ আস্ক অ্যারাউন্ড 95% অফ দ্য পিপল নো আইডিয়া কি করতে যাচ্ছি জীবনে। কি করতে চাই, তখন দের ইজ দিস ভেগ অ্যান্সার। হ্যাঁ, যে সো এইটা খুবই প্রয়োজন। সেকেন্ড থিং হচ্ছে ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট ক্ল্যারিটি, ইউ গট টু হ্যাভ দ্যাট কমিটমেন্ট যে আই এম গোয়িং অল ইন। হ্যাঁ, রিগার্ডলেস ওয়েদার আই এম ফেইলিং, মানে আমি ফেইলিউর হোক সাকসেস হোক, হ্যাঁ, আমি কিন্তু এটার আই এম কমিটেড 100% হ্যাঁ, এইখানে যদি কিন্তু হ্যাঁ, যে এটা হইলে অমুকটা হইলে এটা হবে, এবং আপনি শুনবেন যে এই ধরনের when you ask somebody যে তুমি কি এটা পারবা, the answer generally we get যে আমি যদি এটা হয়, আমি যদি ওইটা পাই, তাহলে আমি এটা পারবো। হ্যাঁ, that's when I get very scared. So the thing is যে যাই আসুক না কেন, regardless of circumstances, regardless of obstacles, number of failures, I will make this happen. That commitment থাকতেই হবে। থার্ড থিং ইজ যে একটু আগে আমি বলেছি যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কারেজ টু টেক দ্য ফার্স্ট বেবি স্টেপ। আপনি বড় কোনো অ্যাম্বিশন নিয়ে যখন কাজ করছেন, ওই বড় অ্যাম্বিশন কিন্তু একদিনে পূরণ হবে না। আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার, টেক দ্যাট বেবি স্টেপ অ্যান্ড কিপ অন টেকিং দ্যাট স্টেপ। আপনি যদি একজন মাউন্টেনিয়ারের সাথে কম্পেয়ার করেন, আই থিঙ্ক দ্যাট ইজ দি ক্লিয়ারেস্ট অ্যানালজি। যে মাউন্টেনিয়ার পাহাড়ের চূড়ায় উঠবে, সে যখন পাহাড়ের নিচে শুরু করে, হি অনলি থিঙ্কস অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ, প্রথম স্টেপটার কথা চিন্তা করে, তারপরেরটা। হ্যাঁ, কেন সে গুটি গুটি পায়ে কিন্তু সে আলটিমেটলি উপরে উঠে যাবে, এই ক্লাইম্বস টু দ্য টপ। রাইট। সো এই যে লেগে থাকা পারসিস্টেন্স, যে এর মধ্যে তুষার ঝড় হতে পারে, এর মধ্যে হোয়াট এভার দেয়ার কুড বি ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্সিটিস, সেগুলোকে আপনাকে উইথস্ট্যান্ড করেই কিন্তু এগিয়ে যেতে হবে, পিছনে আসার কোনো সুযোগ নেই। রাইট। সো এই তিনটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, ইভেনচুয়ালি ইউ উইল ডেভেলপ ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড দ্যাট উইল লিড টু ইউর কনফিডেন্স। থ্যাংক ইউ। আর আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে যে লিডারশিপের একটা মিসপারসেপশন আছে যে লিডার্স অলওয়েজ বি এট দ্য ফ্রন্ট। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন সাকসেসফুল লিডার্স দে অলওয়েজ আর উইথ দ্য টিম। এক্স্যাক্টলি। দে গেট দেয়ার হ্যান্ডস ডার্টি। রাইট। They share the pain, the hardship with the team. হ্যাঁ, আমি অফিসে বসে থেকে বড় বড় কথা বললাম আর লেট মাই টিম ডু অল দি স্পেড ওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, ইউ হ্যাভ টু গেট ইউর হ্যান্ড ডার্টি। থ্যাংক ইউ জনাব নাসির। ধন্যবাদ। আমি যদি একটু সামারাইজ করি লিডারশিপের এই প্রশ্নটাকে, নাম্বার 1 ক্ল্যারিটি থাকতে হবে, নাম্বার 2 অল ইন, এটা 100%, 150%, 500% যাই হোক থাকতে হবে, আর 3 নাম্বার হচ্ছে বেবি স্টেপটা দিতে হবে, শুরুতেই একবারে সব হয়ে যাবে না, বেবি স্টেপটা দেওয়া। 4 নাম্বার আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমার টিমের সাথে আমার হাত ময়লা করতে হবে। আমি অফিসে বসে বসে বড় বড় কথা বললাম, আমি কোনো কাজ করলাম না, টিমের উপরে ভরসা করলাম, এটা হবে না। থ্যাংক ইউ জনাব নাসির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রথম পর্বে আপনার সম্পর্কে জানলাম, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে, আপনার বর্তমান কোম্পানি SMC এন্টারপ্রাইজ সম্বন্ধে জানবো। ধন্যবাদ।